সেই জন্য জীবন দাসকে বাংলা সাহিত্যে এরকম 5 জন কবির জন্ম হয়। এই 5 জন কবির ভেতরে জীবনানন্দ দাশ হচ্ছে অন্যতম। মানে এই 5 জন কবি হচ্ছে রবীন্দ্রনাথকে কাইন্ড অফ লাইক ডিনাই করেছে। এই 5 জন হচ্ছে আপনার ডিনাই করছে এইভাবে যে রবীন্দ্রনাথ যে কবিতা, যে ধাঁচে কবিতা লিখছে, এই কবিতা থেকে হচ্ছে তারা বের হতে চেয়েছে। এই কবিতা এই 5 জন কবির ভেতরে যিনি লিখ দিয়েছেন তিনি হচ্ছেন কি আমাদের বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু কবিতা পড়তে পারেন। তারপর হচ্ছে সতীন্দ্রনাথ দত্ত, তারপর হচ্ছে কি যে আপনার সুকান্ত ভট্টাচার্যের নাম শুনেছেন সম্ভবত, সুকান্ত ভট্টাচার্য আছে, অমিয় চক্রবর্তী, আরেকজন হচ্ছে জীবনানন্দ দাশ। এই 5 জন কবি, 5 জন কবিকে বলা হয় কল্লোল যুগের কবি বলা হয়। কিসের যুগের কবি? কল্লোল যুগের কবি। এই 5 জন হচ্ছে কবিতার ভিতরে একটা নতুনত্ব নিয়ে আসছেন। এই 5 জন হচ্ছে আমি তুমি থেকে বাদ দিয়ে মানুষের ভেতরে যে প্রত্যেকটা মানুষের ভেতরে যে ডিপ্রেশন নামের যে একটা ব্যাপার স্যাপার আছে, সেই জিনিসগুলোকে নিয়ে হচ্ছে কবিতা লেখা শুরু করেছে। মানুষের জীবনে যে সফলতার জায়গায় যে ব্যর্থতার গ্লানিটাই বেশি, সে ব্যর্থতা নিয়ে কবিতা লেখা শুরু করেছে মানুষ। কিন্তু জীবনানন্দের যে টপিকগুলো সিলেক্ট করেছেন খুব অদ্ভুত অদ্ভুত টপিক। যেমন তার একটা বিখ্যাত কবিতা যেটা আমরা পড়তে যাচ্ছি আজকে 8 বছর আগের আর কি, আর সেই কবিতাটাই আমরা পড়বো। এই আপনাদের কাছে শীট আছে? শীত না আনাটা হচ্ছে আসলে মানে কি বলবো, গুরুতর অপরাধ হতে পারে। মানে আর কিভাবে খাইয়ে দিলে আপনারা খেতে পারবেন? ঠিক করে দিন। আপনারা এসছেন পরে, গিয়েছেন আগে আসবে, তাই বলছে পরে। আচ্ছা, এখন শেয়ার করেন জীবন দাসের 8 বছর আগে। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা হচ্ছে গিয়ে মাথার ভিতরে থাকা উচিত। আপনারা সবাইকে চিন্তা করেন, কথা বলে না। যদি প্রশ্ন করে এরকম যে মানুষ, এখন যদি আপনাকে প্রশ্ন করি মানুষ আত্মহত্যা কেন করে, মানুষ কেন আত্মহত্যা করবে? এখন আপনার কাছে অনেকগুলো রিজন থাকতে পারে, কিন্তু যিনি আত্মহত্যা করেছেন, ডিপ্রেশন হচ্ছে আমি আর আপনি মরে যাওয়ার পরে আমি আর আপনি নামকরণ করতে যাচ্ছি নাকি? মানুষ মারা যাওয়ার পরে আমি আর আপনি হচ্ছে কি করতে চাই? আমি আমার চিন্তা তার উপর দিতে চাই, দিয়ে বলে ও মনে হয় এই কারণে মারা গেছে, ও মনে হয় এটা হয়েছে এই কারণে মারা গেছে। বাট যিনি মারা গিয়েছেন তিনি জানেন তিনি কি কারণে মারা গেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন নিশ্চিত কোনো না কোনো কারণে মারা গিয়েছেন, যেটা আমিও জানি না আপনিও জানেন। বাট গল্পটা যদি এরকম হয় যে তিনি কেন আত্মহত্যা করেছেন, সে মনের ভেতরে আপনি ঘুরে আসবেন এবং সেই উত্তরটা যদি আপনি বের করার চেষ্টা করেন, সেটা কেমন হতে পারে? 8 বছর আগের একটা হচ্ছে ঠিক এমন একটা কবিতা। আমি যদি একটা রিসেন্ট উদাহরণ দিই, আপনারা জানেন যে একজন পুলিশ কিছুদিন আগে আত্মহত্যা করেছিল। আচ্ছা, পুলিশের তো টাকার অভাবটা ছিল না, ছিল ভালো ক্যাডারও ছিল, টাকা পয়সাও ছিল, সম্পত্তিও ছিল, সব ছিল। তারপর লোকটা হচ্ছে একটা কোট করলেন যে কাউকে সুখে রাখতে পারলাম না, তিনি আত্মহত্যা করলেন। করেছেন তো? স্ত্রীও সুন্দর, মাও খুব ভালোবাসে, ভাই বোনের সাথেও খুব ভালো, সবকিছুই ভালো। তারপরে তিনি কি করলেন? আত্মহত্যার পথ বেছে। এখন জীবন দাস হচ্ছে কি সেই উত্তরটাই করছেন যে এত কিছু থাকার পরেও মানুষ আত্মহত্যা করে কেন? অর্থাৎ তার মানে কি আমাদের ভেতরে একটা ব্যাপার স্যাপার আছে। এখন এই উত্তরটাকে আপনাকে খুঁজতে হবে যে কোন কোন রিজন আছে। মানে ব্যাপারটা কি এরকম যে আমি দেখেন জীবনে না আপনি হচ্ছে কি যে খুব মানে আপনার জীবনে কোনো অভাব না, মানে অভাব না থাকা মানে এটা না যে আপনি খুব সুখী মানুষ। আপনার জীবনে আবার আপনার জীবনে অনেক অভাব, তার মানে এটা না যে আপনি খুব অসুখী মানুষ। বুঝতে পেরেছেন? এই জিনিসগুলোকে না আমি আর আপনি চাইলেই হচ্ছে গিয়ে আমাদের ফ্রিকোয়েন্সিতে, মনের ফ্রিকোয়েন্সিতে আমি আর আপনি চাইলেই হচ্ছে ধারণ করতে পারি না। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ধারণ করার বাহিরে। মানুষ এগুলো চাইলে ধারণ করতে পারে না, মানুষ চাইলে এগুলো ডিফাইন করতে পারে না, মানুষ চাইলে এটা বোঝাতে পারে না যে সে তার কোন কারণে মন খারাপ। যেমন ধরেন আপনার সব কিছু ভালো যাচ্ছে, তারপর একটা উস্কুস উস্কুস ভাব আপনার, আপনি চাইলেই খাবার পাচ্ছেন, আপনি চাইলে যে কোনো স্মার্টফোন খরিদ করতে পারেন, আপনি চাইলে যে কোনো গাড়ি খরিদ করতে পারেন, তারপর আপনার ভেতরে কি আছে? এক ধরনের হতাশা আছে, এক ধরনের ফ্রাস্ট্রেশন আছে। এখন আপনি চিন্তা করেন, আপনি তো গরিব, যিনি হচ্ছে 3 আনে দিন খায়, তাকে তো আর আপনি দেখবেন না যে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে।
দেখবেন? কিন্তু যিনি হাজার হাজার দিনে চিন্তা করতে হয় না, তার লাখ মানে কোটি কোটি তার জীবন নিয়েই চিন্তা করতে হয় না, সেই ব্যক্তিটা বললো মাথা ধরে ঘুরে বেড়াচ্ছে। এই তো নাকি এটা না? অর্থাৎ যার অঢেল আছে তিনি মাথা ধরে ঘুরে বেড়াচ্ছেন, আর যিনি যার হারানোর কিছু নেই, কিছুই নেই, সেই ব্যক্তি কি হচ্ছে? সেমনি ঘুরছে। তাকে আপনি দেখবেন না যে তিনি এই ধরনের চরিতার্থ কাজগুলো করছেন। এখন জীবনদাস হচ্ছে সেই 8 বছর আগের একদিন জীবনদাস লিখে যায়। এখন 8 বছর আগের একদিন কবিতার মানেটাকে 8 বছর আগের একদিন মানে 8 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা হঠাৎ করে জীবনদাসের মনে পড়ছে এবং তিনি এখন এই কবিতাটা লিখছেন। এখন এই কবিতাটা যতটুকু হচ্ছে কবিতা, তার থেকে বেশি হচ্ছে একটা গল্প। এবং তিনি যখন এই গল্পটা লিখছেন 8 বছর আগের একদিন, তিনি বলছেন যে এইবার তিনি হচ্ছে গিয়ে ঠিক ওই লাশটাকে বোঝার চেষ্টা করছেন এবং তিনি হচ্ছে অনেকগুলো যুক্তি দিবেন, দিয়ে বলবেন যে কি কারণে তিনি গলায় দড়ি দিয়েছেন। এখানে যে প্রধান চরিত্র সে ব্যক্তি কি করেছেন? সেই ব্যক্তি হচ্ছে আত্মহত্যা করেছেন, ঠিক আছে? এবং শুধু আত্মহত্যা করেননি, আর তিনি এমন একজন সফল মানুষ এবং তার যে পাস্ট হিস্ট্রি সেটা আপনাকে কোনোভাবেই তাকে মিলাতে দিবে না, এবং জীবনদাসও মিলাতে পারছে না যে তিনি কেন আত্মহত্যা করেছেন। বাট জীবনদাস পরে গিয়ে হচ্ছে গিয়ে এই আত্মহত্যার মুহূর্তের আগে মানুষের মনের ভেতরে কি হয় সেটার একটা সূত্র আবিষ্কার করেছে। 14 অক্টোবর 1954 সাল জীবনানন্দ দাশ কলকাতার শহরে, কলকাতার ট্রামের শহরে, কলকাতার শহরে তিনি হচ্ছেন গিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একজন ব্যক্তি দেখছে ট্রাম আসতেছে, ট্রাম বোঝেন তো? ট্রেনের মতো ছোট ছোট থাকে, ট্রামগুলো চলে। জীবনদাস হচ্ছে গিয়ে যে হেঁটে যাচ্ছেন ট্রামের দিকে, একজন মানুষ চা পান করছেন, দেখছেন যে এই ব্যক্তি হচ্ছে গিয়ে ট্রামের নিচে পড়তে যাচ্ছে, এবং এই ব্যক্তি হচ্ছে গিয়ে ট্রামের শব্দ আসছে, এই ব্যক্তি অনেক টাকার চেষ্টা করলেন যে তুমি ট্রামের নিচে পড়বা, ফিরে আসবে, কিন্তু জীবনদাস নিজেও শুনেননি। জীবনদাস নিজে হচ্ছে সে ট্রামের নিচেই পড়লেন। 8 দিন অসুস্থ ছিলেন, তারপর তিনি মারা গেলেন। তখন আমাদের মনে প্রশ্ন হয় যে জীবনদাস কি সত্যি ইচ্ছা করে ট্রামের নিচে পড়েছে? জীবনদাস কি নিজেও আত্মহত্যার পথটাই বেছে নিলেন, নাকি নিছক দুর্ঘটনা ছিল? এই প্রশ্নটা আমাদের সবার মনের ভিতরে আছে, এবং এটা নিয়ে এখন অনেক ধরনের চিন্তা ভাবনা করা হয় যে জীবনদাস কি নিজেও এই পথ বেছে নিয়েছিলেন, এবং জীবনদাস বোঝার চেষ্টা করছিলেন আপনাকে ঠিক ওই মুহূর্তটা মানুষের মনের ভিতরে কি খেলা করে, কি একটা শক্তি আসে যে শক্তি হচ্ছে কি আপনার বাঁচার তীব্র ইচ্ছাকে নিঃশেষ করে ফেলে। একটা চিন্তা করা, আপনার জীবনের সমস্ত সুখ আপনার চোখের কল্পনা জল্পনা এটা ভাসে না, এবং আপনি তীব্র আপনি জাস্ট কি কি এমন চিন্তা আসে যে এত শক্তিশালী যে আপনি নিজেকে উজাড় করেন। কি পরিমাণ তীব্র ইচ্ছা মানুষের যে আপনার বেঁচে থাকার সুখকে আপনি ম্লান করে দেবেন। একটা চিন্তা করেন কিভাবে পারে এই বেঁচে থাকার জন্য মানুষের কি পরিমাণ লড়াই। সেই মানুষ একদিন সিদ্ধান্ত নেয়, কি সিদ্ধান্ত নেয়? আমি আর জীবনের স্বপ্নে কি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি কি বেঁচে থাকার শক্তি থেকেও বেশি? নাহলে মানুষ করে কি করে? প্রশ্ন আসে না? এখন জীবনের বলছে কি করে মানুষ এই কাজ করে সেটা তো আমি জানি না, তবে জীবনের থেকে আপনার নতুন একটা সূত্র আবিষ্কার করে দেবে কেন মানুষ এই কাজ করে, কোন চিন্তার কারণে মানুষ হচ্ছে এই কাজটা সাহস পেয়ে যায় যে মানুষকে এই কাজটা করবে। চলেন আমরা কবিতাটা পড়ি, দেখেন কবিতাটার ভিতরে যা শোনা গেল। লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাগুনের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাথে। পেয়েছেন?
জীবনদাস মনোযোগ দিয়ে না আপনারা। আর জীবনদাস বলছে যে এই কথাটা আমি শুনেছি, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাগুনের আধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাথে। বলছে যে এই ব্যক্তিটাকে, আর যে লাশের কথা তিনি বলছে যে লাশ কাটা ঘরে একটা মানুষকে নিয়ে যাও, মর্গে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, কখন নিয়ে যাওয়া হয়েছে তাকে? কাল রাতে। কিসের আধারে? না, ফাগুনের আধারে। রাতের আধারে তাকে, ফাগুনের আধারে তাকে হচ্ছে যে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এবং দেখেন তখন অবস্থাটা দেখেন, তিনি সিনারিটা খুব সুন্দর করে বর্ণনা করছেন। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাথে। বলছে পঞ্চমীর চাঁদটা ডুবলো, যখন পঞ্চমী ডুবে তখন কোন চাঁদ উঠবে? পরটা উঠবে, ষষ্ঠী উঠবে, ঠিক না? ষষ্ঠী উঠবে। আর এখন ষষ্ঠী কাকে বলে হিন্দু শাস্ত্র মতে? আপনাদের কেউ আছে নন মুসলিম? হিন্দু শাস্ত্র মতে ষষ্ঠী হচ্ছে কি যে নবজাতক, নবজীবনের সূচনাকে বলা হয়। অর্থাৎ নতুন বাবু যেরকম হয়, নতুন শিশু যেরকম জন্মগ্রহণ করে, তার যে নবজীবনের সূচনা হয়, ষষ্ঠী মানে হচ্ছে কি মানুষের জীবনে নতুন জীবনের সূচনা হয়। এখন দেখেন এই ভদ্রলোক পঞ্চমীর চাঁদ ডুবলো আর সাথে সাথে মারা গেছে, তার মানে কি তিনি চাচ্ছিলেন না তার জীবনে নবজীবনের সূচনা হোক, তিনি ঠিক সেই মুহূর্তে তিনি মারা গেলেন। অর্থাৎ তিনি জীবন সম্পর্কে এত ব্রিটিশতার জন্মেছিল যে তিনি যখন ডুবিল পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাথে, একদম মরণের সাপ জাগছে ঠিক যখনই নতুন জীবনের সূচনা হওয়ার সম্ভাবনা হয়েছে, আত্মহত্যা করতে পেয়েছেন। আচ্ছা, তারপর কি আছে? তারপরের লাইনটা বলে। আচ্ছা দেখেন, এখন সিনারিওটা কল্পনা করেন, খুব ইন্টারেস্টিং সিনারিও। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল। এখন দেখেন সে বলছে কি যে সিনারিওটা হচ্ছে কি, ধরেন এটা একটা বিছানা, তিনি মাঝখানে শুয়ে আছেন, পাশে শুয়ে আছেন তার বধূ, তার স্ত্রী, পাশে শুয়ে আছেন কে? তার সন্তান শুয়ে আছে, ঠিক আছে? বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, তারপর কি বলছে? প্রেম ছিল, আশা ছিল, তারপর কি বলবো? জ্যোৎস্নায় প্রবেশে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল। এখন দেখেন এই ভদ্রলোক, মানে এটা খুব একটা ইন্টারেস্টিং মেটাফোর। তিনি এই দুইজন পাশে হচ্ছে ঘুমাচ্ছেন, একটা হচ্ছে তার শিশু ঘুমাচ্ছেন, একটা হচ্ছে তার স্ত্রী ঘুমাচ্ছেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। কি হলো তার? হঠাৎ তার ঘুম ভেঙে গেল এবং সে ঘুম থেকে উঠে গেলেন। এবং জীবনদাস বলছে কি, তবু জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত। এখন জ্যোৎস্নায় ভূত দেখার মানে কি? জ্যোৎস্না মানে কি? একদম চাঁদের আলোকিত, অতিরিক্ত আলোতে আপনি দেখবেন কি আপনি কোনো কিছুই চোখে দেখেন। যখন দেখবেন অতিরিক্ত, আপনাকে যদি আমি গাড়ির হেডলাইটের আলোটা আপনার চোখে দিয়ে আপনার চোখে দেখবেন, সামনের গাড়ি দেখলাম, সামনের গাড়ি দেখলাম, সামনের গাড়ি দেখবেন, আর বাকি তো মানে আপনি দেখবেন যে অতিরিক্ত জ্যোৎস্নার আলোতে আপনি কি হয়ে যান? বেহুশ হয়ে যান, আপনি বলো আর কোনো কিছু দেখতে পারবেন না। সেই জন্য সে বলছে তবু সে জ্যোৎস্নায় দেখেল কোন ভূত, অর্থাৎ তিনি জ্যোৎস্নার আলোতে যেন কোন একটা ভূত দেখছেন। কি দেখেছেন তিনি? একটা ভূত। এখন এটা কিসের ভূত? ওইটা এই ভূত না যে ভূত আমি আর আপনি চিন্তা করি। একটা শাড়ি পরা ভূত আসবে, একটা লিপস্টিক লাগানো, চুলগুলো ছাড়া, ওড়নাগুলো উড়ে যাচ্ছে বাতাসে, সবসময় সাদা শাড়ি পরা, বুঝতে হবে কালো শাড়ি পরা। আবার এই বিদেশি ভূত দেখবেন আমার স্কার্ট পরা, মানে হচ্ছে হলিউড গোস্ট, তারপর হচ্ছে এটা বাংলাদেশি গোস্ট। বাংলাদেশি বলতে কারণ মেকআপ করে আসছে, মানে হ্যাঁ। তো যাই হোক, এখন জীবনের বলছে তবু জ্যোৎস্নায় সে দেখিল কোন ভূত। এখন হচ্ছে জ্যোৎস্নায় সে কি ভূত দেখলো এরকম যে হচ্ছে কি যে এই জ্যোৎস্নার ভূতটা তাকে যেন ফিস করে বললো যে যাও কাজটা করে দাও। আচ্ছা, এখন তিনি বলছেন কি যে তবু সে জ্যোৎস্নায় দেখিল কোন ভূত, অথবা ঘুম হয়নি বহুকাল তার। এখন জীবনে বলছে কি মনে হয় এই লোকটা অনেক দিন ধরে ঘুমায় না। কি হয় না? এই লোকটা হচ্ছে ঘুমাতে পারে না। এই লোকটা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে যে তীব্র বেদনার কারণে, তীব্র
যেটাকে বলা হতাশার কারণে, বিষণ্ণতার কারণে ভদ্রলোক সম্ভবত অনেক দিন ধরে ঘুমায় না। এই ঘুম না হওয়ার কারণে সম্ভবত তিনি হচ্ছে কি এই ধরনের চিন্তা ভাবনাগুলি করেন। এবং আপনি দেখবেন যে ডিপ্রেশনের প্রধান লক্ষণ হচ্ছে কি যে আপনার ঘুম না হওয়া। আশা শিক্ষা ডিপ্রেশনের প্রধান জিনিসটা হচ্ছে কি যে আপনি দেখবেন যখন ঘুমাতে পারছেন, তারপর দেখেন অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায়। এবার জীবনের বলছে কি তুমি যেহেতু এতদিন ঘুমাও নাই, যাও এবার লাশ কাটা ঘরে চিত হয়ে ঘুমাও। এই ঘুম চেয়েছিলে বুঝি। তারপর দেখেন সে বলছে এই ঘুম চেয়েছিলে বুঝি, রক্ত ফেনা মাথা মুখে মরকের ইঁদুরের মতো ধার বুঝি, আধার বুঝির বুকে ঘুমায় এবার কোনোদিন জাগবে না। বলাছে যখন আত্মহত্যা করে মানুষের, আপনি দেখবেন যে এই আপনার মানুষের মুখটা হচ্ছে ফেনা বের হয়, রক্ত ফেনা মাথা মুখ। অর্থাৎ ইঁদুর থেতলে দিলে, ইঁদুরের মুখটাকে থেতলে দিলে যেরকম রক্ত ফেনা মাথা মুখ হয়ে যায়, ঠিক তেমনি এই লাশটারও একই অবস্থা। এবং জীবনদাস কল্পনা করছেন ঠিক এই অবস্থায় তিনি কোথায় ঘুমাচ্ছেন, এখন মর্গে ঘুমাচ্ছেন। এবং জীবনদাস বললো কি যেহেতু লোকটা আত্মহত্যা করেছে, মানে এত সুন্দর দেখেন তার স্ত্রী আছে, শিশু আছে, সব আছে, কোনো তো রিজন নেই আত্মহত্যা করার। মনে হচ্ছে লোকটা ঘুমাতে পারতো না, মনে হচ্ছে যে সে চিন্তা করলো যে আমার খুব ঘুম দরকার, একটু ঘুমাই দিতে, সেই জন্য হয়তো তিনি গলায় ধরে দিয়েছেন। এটা একটা রিজন হতে পারে। ইনভার্টেড কমার ভিতরে জীবনদাস বলছে কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনা, অবিরাম অবিরাম ভার সহিবে না আর। এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উঠে ডিবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। খুব চমৎকার একটা মেটাফোর দিয়েছে, বা কঠিন মেটাফোর। মানে এটাকে বলা হচ্ছে শুধু মেটাফোর বলা যাবে না, এটাকে আপনাকে বলতে হবে। দেখেন তিনি বলছেন কি কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনা। বলা হচ্ছে কি এই লাশটা না কখনো জেগে উঠবে না। এই লাশটাকে কখনো জেগে উঠবে? এই লাশটাকে কি জেগে উঠবে যে আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন ভাই তোমার বেদনা কি ছিল, বলো তোমাকে তুমি এই কাজ কেন করেছো? আপনি কি জানতে পারবেন এটা? কখনো আর জানতে পারবেন না। কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনা। বলছে এই লাশটা থেকে আমি তার কষ্টটা কি ছিল এটা কখনোই জানতে পারবো না। কেন তিনি এই কাজটা করেছেন? অবিরাম অবিরাম ভার সহিবে না। এবার বলছে ঠিক আছে মরে গেছে ভালোই হয়েছে, জীবনের ভার আর নিতে হবে। কি নিতে হবে না? জীবনের ভার আর নিতে হবে না। এই কথা বলেছিল তারে। কে বলেছিল তারে? এই কথা বলেছিল তারে। কে বলেছে এই কথা এটা তো আমরা জানি না। কে তাকে নিশ্চিত কেউ একজন বলে যায়, ঠিক না? মানুষ না না বুঝে বুঝে বললাম যে আপনার এত সারা জীবন আপনি যদি আজকে রাতে ঘুমাতে যান, কালকে আপনি যে কালকে সকালে উঠবেন এটা তো আপনি নিজে নিজে ডিসাইড করেন যে আমি কালকে সকালে এটা করবো এটা করবো এটা করবো, ঠিক না? আমরা তো সবাই সেই সিদ্ধান্ত নিয়েই যাই। কিন্তু দেখেন এই ভদ্রলোক বললাম যখন ঘুমাতে গিয়েছে তিনি বললাম ডিসাইড করেছেন কি জ্যোৎস্নার আধারে গিয়ে তিনি কি করবেন? গলায় ধরবেন। চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা এসে। উটের গ্রীবা মানে কি? উটের গলা। দেখেন এই যে জীবনাদশা এটাকে বলা হচ্ছে কি এই মেটাফোর গুলোকে বলা হয় হচ্ছে কি কাইন্ড অফ লাইক যে মেটাফোর গুলোকে আপনি আর আমি খুব সহজে কল্পনা দিয়ে আঁকতে পারবো না, বুঝাতেও পারবো না যে এটা কি ধরনের মেটাফোর। সে বলছে কি আপনার জানালার ধারে উট যখন তার গলাটা উঠায়, গলাটা যখন মুভ করে এটা কোনো সাউন্ড করে না। কি করে না? সাউন্ড করে। এটা পুরো নিস্তব্ধতা, উটের গ্রীবার মতো নিস্তব্ধতা। মানে কোন একটা নিস্তব্ধতাও যে শব্দ করে এটা জীবনদাস আপনাকে বলছে উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা এসে তার কানে কানে গিয়ে বলে এসেছে। বুঝতে পেরেছেন? এটা শুধুমাত্র তিনিই শুনেছেন। উটের গ্রীবার মতো কোন এক নিস্তব্ধতা এসে জানালার পাশ থেকে যেন তাকে এসে বলে গেল যাও তুমি এখন চলে যাও। এখন জীবনদাস বলছে কি দেখেন তবু তো পেঁচা জাগে। কে জাগে? পেঁচা জাগে। গলিতে স্থবির ব্যাং আর দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। বলা হচ্ছে কি এই যে পেঁচার কথা বলছে, পেঁচা কি করে বলেন? এবার খুব মানে মজার কিছু অ্যানালজি আপনাদেরকে দিবে। পেঁচা কি করে? রাত জাগে। মানুষও কি করে? রাত জাগে। পেঁচা রাত জাগে কেন? জীবনকে ভালোবেসে। কাকে ভালোবেসে? জীবনকে ভালোবেসে। কেন রাত জাগে? কারণ হচ্ছে কি সে যখন রাতে হচ্ছে কি তার জীবনটা শুরু হয়। অর্থাৎ সবাই ঘুমিয়ে পড়বে, কেউ চোখে দেখে না, কোনো প্রাণী চোখে দেখে না, সে গিয়ে তখন হচ্ছে একটা একটা করে শিকার করে। কে শিকার করে? পেঁচা শিকার করে। এখন পেঁচা কি শিকার করে? পেঁচা গিয়ে কি করে জানেন? ওই গলিতে স্থবির অর্থাৎ ব্যাং, ওই ব্যাংকে গিয়ে পুকুর থেকে আস্তে করে উঠায় নিয়ে আসে। ব্যাং বুঝেও না যে পেঁচা শিকারে সে পরিণত হচ্ছে। এখন পেঁচা যখন হচ্ছে কি তাকে তার ঠোঁট এবং
নখের জোয়ালে যখন ধরে, এই ব্যাঙ কি করে, প্যাঁচা যখন এই ব্যাঙকে ভক্ষণ করে মানে ছিঁড়ে ফিরে খেতে যায়, তখন বললাম এই ব্যাঙ কি করে, এই ব্যাঙ মনে হচ্ছে 2 মুহূর্তের ভিক্ষা মানে হচ্ছে আর একটু ভিক্ষা চায়। প্যাঁচার কাছে একটা কি চায়, ভিক্ষা চায়। ভিক্ষা চেয়ে বলে তুমি আমার জীবনটাকে ছেড়ে দাও, এবং সে যদি একটু কোনো রকম যদি বাঁচতে পারে, ব্যাঙ হচ্ছে কি সে জীবনের জন্য তার কাছে ধন্য মনে করে। তো মানুষ তো বাঁচতে চায়। বুঝতে পেরেছেন? এই যে ব্যাংকে যখন হচ্ছে কি দুমড়ে মুছড়ে ফেলা হয়, এই ব্যাংকও হচ্ছে গিয়ে 2 মুহূর্ত কি চায়, ভিক্ষা চায় বাঁচার জন্য। কিসের জন্য? বাঁচার জন্য। কিন্তু মানুষ কি করে, এই মানুষ দেখেন সৃষ্টির সেরা জীব, সে জীবনটাকে কি করে দেয়, নিঃশেষ করে দেয়, সে বাঁচতে চায়। তারপর বলছে কি দেখেন, তারপর হচ্ছে কি যে আরো মজার এটা তো প্যাঁচাকে দেখতে পাচ্ছেন নাকি, দেখেন এই প্যাঁচা বললাম হচ্ছে কি একটা ব্যাংকে তিনি শিকার করেছে, ঠিক আছে। কিন্তু দেখেন এই ব্যাংকটা বললাম বাঁচার চেষ্টা করছে। কি করছে সে? বাঁচার চেষ্টা, মানে তার জীবনের প্রতি তীব্র ভালোবাসা আছে, সে চায় যে বাঁচতে। কিন্তু দেখেন আমরা মানুষ বললাম হচ্ছে জীবন এত ফ্রাস্ট্রেটেড ফিল হয় যে আমরা বললাম হচ্ছে জীবনটাকে শেষ করে দেওয়ার একটা ব্যাপার থাকে। তারপর দেখেন সে বলছে তবু তো প্যাঁচা যায়। আচ্ছা, টের পায়, সেটা মনোযোগ দেন, টের পায় যুদ্ধচারে আধারে গাঢ় নিরুদ্দেশ, চারিদিকে মশারির ক্ষমাহীন বিরোধতা, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে। আপনি প্রচন্ড গরমেও আপনি কি করেন, আপনার বাসায় মশারি লাগান তো নাকি, মশারি লাগিয়ে তারপর আপনি ঘুমান। এখন দেখেন কি জীবনদাস কি মানে তুচ্ছ একটা অ্যানালজি দিলেন। এই চারিদিকে যে আপনি মশারিটা লাগিয়েছেন, এই মশারি চারিদিকে ভন 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 করছে সারা রাত্রি ধরে, আপনি দেখবেন যে আপনার মশারির চারপাশে কে আছে, মশা অপেক্ষা করছে। কিসের জন্য? 1 ফোঁটা রক্তের জন্য। কিসের জন্য? 1 ফোঁটা রক্তের জন্য, আর একটু খাবারের জন্য সে সারা রাত আপনার এই মশারির চারিপাশে হচ্ছে গিয়ে ঘুরঘুর করে। কখন আপনি একটু মশারি থেকে বের হবে, কখন সে একটু ঢুকবে, একটু চুমো দিয়ে 1 ফোঁটা রক্ত তার খাদ্য। এই যে জীবন, এই যে কঠিন একটা জীবন মশা, সে তো এই জীবনকে ভালোবাসে। সে কি করে জীবনকে? মশা তার জীবনকে ঘৃণা করে না, মশা তার জীবনকে কি করে, ভালোবাসে। এবং মশা হচ্ছে কি বাঁচার তীব্র প্রচেষ্টা করে। আপনি দেখবেন তাকে একটা থাপ্পড় দিচ্ছেন, একটু নড়তে পারতেছে, ওইটা দিয়ে সে ওড়ার চেষ্টা করতেছে, তীব্র ভালোবাসে। 1 ফোঁটা রক্তের জন্য সারা রাত্রি আপনার মশারি পাহারা দেয়। কখন আপনি একটু সুযোগ দিবেন? কাকে ভালোবাসে? নিজের জীবনকে ভালোবাসে। কে ভালোবাসে? এই তুচ্ছ প্রাণী। রক্ত ক্লেম বসা থেকে রোদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালী রোদের ঢেউ উড়ন্ত কীটের খেলা কত দেখিয়ে আছে। মাছিকে কি বলবেন? এই যে মাছি যে সারাক্ষণ ভন ভন করে, মাছি তো সারাক্ষণ আমরা তাড়ানোর উপরেই থাকি না নাকি থাকে না? সারাক্ষণ আপনি মাছি উঠতেছে, আপনি খুব বিরক্ত করছেন, মাছিকে আপনি মারার জন্য পারলে যে কোনো বন্দোবস্ত করতেছেন। এই মাছিও বললাম তার জীবনকে প্রচুর পরিমাণে ভালোবাসে। মানুষ এত তুচ্ছ তাচ্ছিল্য করে, তারপরেও মাছি তার জীবনকে ভালোবাসে। মশা তার জীবনকে ভালোবাসে, প্যাঁচাও তার জীবনকে ভালোবাসে, ব্যাঙও তার জীবনকে ভালোবাসে। ঘনিষ্ঠ আকাশ যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করে আছে ইহাদের মন, দুরন্ত শিশুর হাতে পড়িয়ে ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়ে আছে। চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তিনি অক্ষতের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিল তবু একা একা। যে জীবন ফড়িংয়ের দোয়েলেন, মানুষের সাথে তার হয় না তো দেখাই যে। খুবই চমৎকার একটা লাগে। শিশু কি করে? আপনারা কি ঘাস ফড়িং ধরেছেন? ধরেছেন কখনো? ঘাস ফড়িং যখন ধরেন, এই দুরন্ত শিশুর হাতে যখন এই ঘাস ফড়িংয়ে কি করা হতো, ঘাস ফড়িংয়ের একটা ডানা ছিঁড়ে দেওয়া হচ্ছে, ঘাস ফড়িং আরেকটা দানা নিয়ে হচ্ছে যে চেষ্টা করছে সামনে যদি কোনো রকম সে উড়া যায়, কোনো রকম সে পলায়ন করা যায়। আবার 2 ডানায় কেটে দিয়েছেন, তারপরে ঘাস মানে কোনো রকম হচ্ছে কি যে হামাগুড়ি দিয়ে হলো ঘাস ফড়িং বেঁচে থাকার চেষ্টা করছে। এই যে ঘাস ফড়িং, এই ঘাস ফড়িংও তার জীবনকে ভালোবাসে। এই যে অত্যাচার করছেন তবুও এই ঘাস ফড়িং এর জীবনকে ভালোবাসে। আবার আরেকটা জিনিস চিন্তা করেন, কিন্তু মানুষের এই জীবনের বলছে কি দেখেন,
চাঁদ ডুবে গেলে প্রধান আধারে তুমি অশ্বতের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা। বলা হচ্ছে কি তুমি অশ্বতের গাছে গিয়েছো। অশ্বতের গাছ কি জানেন? অশ্বতের গাছ হচ্ছে কি একটা পূর্ণ গাছ, যে গাছের নিচে বসে গৌতম বুদ্ধ হচ্ছে কি তার নির্বাণা দর্শনের হচ্ছে কি আবির্ভাব করেছিলেন। যে গাছের নিচে বসে তিনি হচ্ছে ধ্যানে বসেছিলেন, সেই গাছটার নাম ছিল অশ্বতের গাছ। বলেছে একটা জীবনের বলছে তুমি সেই অশ্বতের গাছে গিয়েছিলে কি নিয়ে? এক গাছা দড়ি হাতে গিয়েছিলে। কি হাতে? দড়ি হাতে গিয়েছিলে। গিয়ে কি করেছো তুমি? গাছে দড়িটা বাঁধলে তারপর কি করে তুমি নিজেকে ফাঁসি দিলে। এখন জীবনের প্রশ্ন করছে কি দেখেন, যে জীবন ফড়িংয়ের দোয়েলে মানুষের সাথে হয় না তো তার দেখা। আপনার কি কখনো দোয়েল পাখির জীবনের সাথে দেখা হয়েছে? আপনার কি কখনো, অর্থাৎ জীবনের বলতে চাচ্ছে মানুষ যদি কখনো দোয়েল পাখির জীবনটাকে একটু পরখ করে দেখতো, মানুষ যদি কখনো এই ঘাস ফড়িংয়ের জীবনটাকে একটু পরখ করে দেখতো, কিন্তু মানুষের সাথে ঘাস ফড়িং এই দোয়েলে কখনো দেখা হয় না, জীবনের কখনো দেখা হয় না। এই ঘাস ফড়িং যে তার জীবনকে এত ভালোবাসে মানুষ সেটা কখনো বোঝেই না। এই দোয়েল যে তার জীবনকে এত পরিমাণ ভালোবাসে মানুষ কখনো সেটা দেখেই না, মানুষ সেটা কখনো অনুধাবনই করে না। অশ্বতের শাখা করেনি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালী ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি মাখামাখি, ধূর্তের অন্ধ পেঁচা এসে বলেনি কি বরিচাঁদ বুঝি বেরো জলে ভেসে চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার, জানানি পেঁচা এসে তুমুল গাঢ় সমাচার। বলা হচ্ছে কি তুমি যখন গাছে অশ্বতের গাছে যখন দড়ি দিচ্ছিলে, অশ্বতের গাছ কি তোমাকে প্রতিবাদ করেনি? অর্থাৎ অশ্বতের গাছ কি, অশ্বতের গাছ হচ্ছে কি তুমি কি একটা বারের জন্য চিন্তা করোনি যে তুমি দড়ি দিতে যাচ্ছ, একটা বারের জন্য কি থেমে যাওয়া যায়নি? কোনোভাবে তুমি ডিস্ট্রাক্টেড হওনি? অথবা তুমি কোনো পেঁচাকে, শুনেন আত্মহত্যা করার সময় কি হয়, আপনাকে খুব ক্লিন মাইন্ডে দিতে হবে, কোনো কিছু ডিস্ট্রাক্ট করে এবং কিছু করা যাবে। আপনি একদম যে কাজটা করতে যাচ্ছেন ঠিক সেই কাজটা আপনাকে করে ফেলতে হবে। এখন জীবনদাস বলছে কি অশ্বতের গাছে যখন তুমি দড়ি দিয়েছো, সেই গাছে যে প্যাঁচা ছিল সেটা দেখে কি তুমি ডিস্ট্রাক্টেড হও নাই? মানে প্যাঁচা দেখলাম, দেখার পর হচ্ছে কি আমি কি করতে সেটা আমি ভুলে গেছি। মানে দেখেন তার মানে কি যিনি আত্মহত্যা করতে যাচ্ছেন এই লোকটা কি পরিমাণ ডিসাইসিভ, যে তিনি হচ্ছে কি করতে যাচ্ছেন, আত্মহত্যা করতে যাচ্ছেন। এবং তিনি এত পরিমাণ ডিসাইসিভ যে তিনি কোনো কিছুই তাকে ডিস্ট্রাক্ট করতে পারেন না। could have been a phone call, ধরেন ধরে দিতে যাচ্ছেন, দোস্ত ফোন দিছে, কেউ একটা মেসেজ দিয়েছে, কেউ একটা ফোন কল দিয়েছে, বাট আত্মহত্যা করার সময় আপনি দেখবেন কি পরিমাণ কনসেন্ট্রেশনের প্রয়োজন হয়, যে আপনি কি পরিমাণ মানে কোনো কিছু আপনাকে ডিস্ট্রাক্ট করতে পারেন না। যদি এমন হয় যে আপনি যে দড়িটা দিতে গেছেন, দড়িটা ঝুলতে গেছেন, দড়িটা ছিঁড়ে পড়ে গেছে, মানে একটা ডিস্ট্রাকশন দরকার হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম কেসে দেখা গিয়েছে যারা আত্মহত্যা করতে যায় তারা প্রচুর পরিমাণ ডিসাইসিভ থাকে। কিছুদিন আগে আমরা দেখলাম লন্ডন কলেজের একটা ছেলে, তার হোস্টেল হচ্ছে কি যে বিছানার চাদর দিয়ে দড়ি দিয়ে কিছুদিন আগে মারা গিয়েছে, 12 দিনে মারা গিয়েছে। কি কারণে মারা গিয়েছে সেটা তারা আমরা জানি না। সেই জন্য জীবনদাস বলছে জাগিবে না জানিবার কারো বেদনা। বলছে এই যে যিনি মারা গিয়েছেন, আপনি আর আমি বলবো কি কারণে মারা গিয়েছে, কি এখন আমি আপনার ধরেন হিস্ট্রি খুঁজবো, তার গার্লফ্রেন্ড কি করেছিল তার সাথে, তার বাবা তার সাথে কি করেছিল, তার মা কি করেছিল, তার ভাই কি করেছিল, তার কোন বন্ধু তাকে কি করেছিল। আমরা অযথা হচ্ছে অনেকগুলো রিজন নিয়ে আসি, রিজন নিয়ে এসে আমরা জাস্টিফাই করার চেষ্টা করবো যে লোকটা যে মারা গিয়েছে এই কারণে মারা গিয়েছে। কিন্তু এক্সাক্ট কারণ বললাম আমি আর আপনি কখনো ফাইন্ড আউট করতে পারবো যে আসলে তিনি কি কারণ। তারপর দেখেন জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হলো, মর্গে কি হৃদয় জুড়ালো, মর্গে কুমোটে থাকা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে। জীবনের বলছে কি যে ভাই মানুষকে এত পরিমাণ ফ্রাস্ট্রেটেড হতে পারে যে জীবনের যে পরিমাণ স্বাদ, মানে জীবনের যে বেঁচে থাকার যে মানুষের যে পরিমাণ লড়াই, বেঁচে থাকার যে আনন্দ, এই আনন্দ তোমার কাছে মানে এতটাই নিছক মনে হলো যে তুমি হচ্ছে কি করলাম, মর্গে গিয়ে হচ্ছে কি তোমার এই স্বাদ মিটাচ্ছ। এখন সে বলছে কি যে থাকা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে মর্গে বসে কি তোমার হৃদয় জুড়ানো, মানে শান্তি হয়েছে এবার। মানে যে লোকটা হচ্ছে কি আত্মহত্যা যতক্ষণ করছে না তার
মাইন্ড সেটআপটা কি, সে কি করবে? কি করবে? আত্মহত্যা করবে। এটা করলেই তো তার মনটা কি পাবে? সে ভাবে কি তার মনটা এখন কি পাবে? শান্তি পাবে। এখন জীবনের বলছে এবার তুমি শান্তি পাইছো, মর্গে বসে খুব ভালো লাগছে, হ্যাঁ ইঁদুরের মতো যে লেফটে থাকে ইঁদুরের মতো যে তুমি শুয়ে আছো এখন ভালো লাগছে। এবার আপনাকে একটা গল্প শোনাচ্ছে, দেখেন ভালো করে পড়েন, শোনো শোনো। তবু এই মিথের গল্প শোনো, তবু এই মিথের গল্প। কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় না। কি হয় না? আপনি আর আমি ধরেন একটা ছেলে আত্মহত্যা করেছে, প্রধান রিজন কি? নিশ্চয়ই প্রেমে ব্যর্থ হয়েছে। জীবদাসী যেন আপনাকে ডিনাই করে দিচ্ছে, কি বলেছে? কোন নারীর প্রণয়ে কি হয়নি, তিনি ব্যর্থ হয়। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাপ। বলছে তিনি যে বিবাহিত জীবন, তার বিবাহিত জীবন অনেক ভালো, সুখে। বিবাহিত জীবনে এই লোকটা সাকসেসফুল। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধ্যে দিয়েছে জানিতে হার হাওয়াতে গাড়ি রানী বেদনার শীতে জীবন কোনোদিন কেঁপে ওঠে না। বলছে তিনি এতটাই সলভেন্ট, মানে স্বচ্ছ, যে শীতের যে কষ্ট হয়, প্রকোপ হয়, কোনোদিন তার ঘরে খাবারের অভাব ছিল না, শীতের কষ্ট তার ভিতর ছিল না। তিনি খুব সচ্ছল একজন মানুষ ছিলেন। তাই লাশ কাটা করে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। মনে হয় এই জন্যই এত সুখ ছিল বলেই মনে হয় মারা গেছে। এত সুখ তিনি নিতে পারেন। Suffering from success. Yes sir, suffering from success. বুঝতে পেরেছেন? বলছে মনে হয় এই রিজনটার কারণে তিনি কি করেছেন? আত্মহত্যা করেছেন। না না কি, আরে ভাই নারীর প্রণয়ে ব্যর্থ হয় না, বিবাহিত জীবনের কোনো ভুল নাই, টাকা পয়সার অভাব নাই, সচ্ছল একজন মানুষ, কখনো অভাব দেখে না, কোনো গ্লানি দেখে না, কি কারণে আত্মহত্যা করবে? তখন জীবনের কিছু মনে হয় অতিরিক্ত সুখী ছিলেন, এই জন্য মনে আত্মহত্যা করেছেন। তারপর দেখেন তিনি তার বিখ্যাত লাইনটা বলছে, জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়। তিনি যে লাইনটা বলছেন এই লাইনটা হচ্ছে গিয়ে খুবই চমৎকার দার্শনিক লাইন। বলছে যে এই জীবনে বেঁচে থাকার জন্য মানুষ কি মনে করে, এটা ভাইস ভার্সা। পুরুষ মনে করে হচ্ছে গিয়ে যে নারীর হৃদয় হচ্ছে এই জীবনে সবকিছু, টাকা পয়সাই হচ্ছে সবকিছু, সচ্ছলতাই হচ্ছে সবকিছু। ঠিক নারীও ঠিক তেমনই মনে করে, সবার মনে এরকম চিন্তা, কিন্তু জীবনদশা একদম পুরো হচ্ছে কি যে এক নিমিষে এগুলিকে পুরো তুচ্ছ বলে ক্লেম করছে। কি বলছে? জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়। তারপর কি বলছে? আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে পেয়েছেন? Yes sir. এই যে এখন তিনি বলছেন, এইবার তিনি একটা এক্সাক্ট রিজন দিবে কি কারণে হতে পারে। এখন তিনি কি বলছেন? তার ভিতরে আরো এক বিপন্ন বিস্ময়। বিপন্ন মানে বিলুপ্ত হয়ে গিয়েছে যা। বিস্ময় মানে কি? আরো অবাক করা কোনো একটা কিছু। আপনার আমার ভেতরে হচ্ছে একটা বিপন্ন বিস্ময় খেলা করে। কোথায় খেলা করে? আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। কিসের ভেতরে খেলা করে? অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। আমাদের ক্লান্ত করে। এবার দেখেন কতবার তিনি এই লাইনটা লিখেছেন, দেখেন। সেজন্য তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার এক ছাত্র জিজ্ঞেস করেছিল, স্যার এতবার কেন ক্লান্ত করছেন, মানে এতবার কেন এই শব্দটি ব্যবহার করছেন? ক্লান্ত করে। আবার বলছে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই। দেখেন তিনবার বলেছে আমাদের ক্লান্ত করে, আবার বলেছেন ক্লান্ত করে। তখন জীবনের সূত্র দিয়েছিলেন যে আধুনিক মানুষের জীবনটা হচ্ছে কি ক্লান্তি দেখে, এখন প্রচুর পরিমাণে একঘেয়েমি জীবন মানুষের। এই জন্য তার কবিতার ভিতরে হচ্ছে কি কবিতা পড়তে গেলেও মানুষকে একঘেয়েমি চলে আসছে। আমাদের জীবন আমাদের ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নেই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। এবার আসেন যে আমাদের ভিতর যে বিপন্ন বিষয় খেলা করে। এবার আপনাকে একটা মজার এক্সাম্পল। আপনি তো জানেন, আপনার বিবেক তো বলে যে আত্মহত্যা করা যাবে না, বলে না বিবেক? আচ্ছা, আর এখানে কি ডিনাই করতে পারবেন যে আত্মহত্যা কি একটা মহাপাপ? আত্মহত্যা কি মহাপাপ? বলো আচ্ছা একটু বলতে বলেন। তুমি ইয়ে করো, ফিল আপ গুলো করতে থাকো। সে বলছে শয়তানকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিল,
বের করে দিল না? তখন শয়তান কি করেছে, কি চেয়েছে? মানুষকেও জানেন না, শয়তান একটা ক্ষমতা চাইছে। মানে সে যেন মানুষের রক্তের ভিতরে যেতে পারে। কিসের ভিতরে যেতে পারে? রক্তের ভিতরে। এই আপনার পিছের মানুষকে ওঠান, ক্লান্ত করে। ঠিক আছে, ওকে, টেক রেস্ট। আর সে বলছে কি, শয়তান কি বলছে? মানুষের রক্তে ফিরে সে বলল কোথায় যেতে চেয়েছে? মানুষের রক্তের ভেতরে যেতে চেয়েছে। সে কোথায় যায়? সে বললাম বলে নাই যে মানুষের চিন্তায় যেতে চায়। কোথায় যেতে চেয়েছে? রক্তের। এখন জীবনদাস আপনাকে বলছে খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আপনি আর আমি, আপনি আর আমি দেখেন, আমার আর আপনার বিবেক তো সবসময় আমাকে বলে যে বাবা তুমি যে এই কাজটা করতে যাচ্ছ, এই কাজটি তো খারাপ, করো না। কি বলে না? আপনি ধরেন আপনার কাছে মানে আপনি যদি চিন্তা করেন যে ব্যক্তিটা আত্মহত্যা করতে যাচ্ছে, তাকে কি কেউ মানে তার কি বিবেক নাই? সে কি জানে না? সে কি ছোটবেলা থেকে পড়ে উঠে নাই যে আত্মহত্যা করা কি মহাপাপ? সে জানে না নাকি জানে না? জানে, অবশ্যই জানে। এখন জীবনদাস প্রশ্ন করছে কি যে তাহলে সে যদি জানে, সে যদি জেনেই থাকে, সে যদি বুঝেই থাকে, তাহলে তিনি কেন করে? এখন তিনি বলছেন যে তার মানে কি আপনার ভেতরে বিবেকের বাহিরে গিয়েও আমাদের মানসিক শরীরের ভেতরে আরেক ধরনের জিনিস আছে। সেই জিনিসটা যেটা হচ্ছে কি যে রক্তের ভেতরে প্রবাহিত হয়। কিসের ভিতরে প্রবাহিত হয়? রক্তের ভিতরে প্রবাহিত হয়। এবং রক্তটা হচ্ছে মানুষকে ক্লান্ত করে। আপনি দেখবেন, ধরেন ভাই আপনি তো জানেন যে এই ক্যাটরিনা ছোট কাপড় পরে নাচতেছে, এটা দেখা পাপ, জানেন তো পাপ। কিন্তু তারপরও আপনি, আপনার বিবেক কি বলছেন আপনাকে পাপ? বলছে। কিন্তু দেখবেন কে যেন আপনাকে কোথায়, কে যেন আপনাকে একটু সুশুরি আপনার কাছে একটু দেখি, আচ্ছা থাকে, যদি বেশি মিঠা যায় দেখবো না। তারপর মনে হয় এখান থেকে বেশি উঠছে। এখন আপনার কাছে মনে হচ্ছে কি, অর্থাৎ মানুষ, বিবেক হচ্ছে মানুষকে সবসময় সিগন্যাল দেয়, কিন্তু মানুষের যে পাপের যে ধরনটা সেটা হচ্ছে তার রক্তের ভিতরে। পাপটা কিসের ভেতরে থাকে? তার রক্তের ভেতরে থাকে। আচ্ছা, আমি একটু ক্লাসে আছি তো, তো সে কি বলছে? এখন দেখেন এই যে পাপটা না, পাপটা হচ্ছে আমাদের রক্তের সাথে মেশা। কিসের সাথে মেশা? রক্তের সাথে। খুব খারাপ লাগলো, ওকে 13 তো 19 পারছি না, রেস্ট নাকি জান কি বলছিলাম? রক্তের সাথে মিশে যায়। এই জন্য আপনি হচ্ছে পাপ থেকে চাইলে আপনার বিবেক সবসময় আপনাকে বলে এটা পাপ, কিন্তু আপনার রক্ত হচ্ছে কি আপনাকে প্রতারণা করে আপনার সাথে। বুঝতে পেরেছেন? এই জন্য জীবনদাস বলতেছে আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। আরেকটা পাপ, যে পাপটা আমাদের রক্তের ভিতরে খেলা করে। এই যে মানুষটা যিনি আত্মহত্যা করতে যাচ্ছেন, তিনি এত কিছু দেখবেন, এত বিবেকবান মানুষ, এত শিক্ষিত মানুষ, একজন সফল মানুষ, তিনি কেন আত্মহত্যা করবে? আত্মহত্যার রিজনটা হচ্ছে কি তার রক্তের ভেতরে, রক্তটাই হচ্ছে কি তাকে ক্লান্তি করে ফেলে। এই রক্তটাই হচ্ছে কি তাকে আজে বাজে সিগন্যাল করে দেয়। আপনি যখন পাপ করতে যাচ্ছেন, আপনার ব্রেন তো ভালো করেছে। আপনি ধরেন যিনি সিগারেট খাচ্ছেন, তিনি কি জানেন সিগারেট খাওয়া ভালো না? জানেন না? সেটা পান। হ্যাঁ, অবভিয়াসলি সিগারেটের প্যাকেটে লেখা আছে এই জন্য যে আপনাকে রিমাইন্ডার দিয়ে দিবে তুমি যেটা খেতে যাচ্ছ এটা বললাম পাপ। ও বলে যে আচ্ছা পাপ। এখন সে যখন করছে, সিগারেটটা যখন সে পান করছে, সে বললাম সে নিজেও জানে এবং ডাক্তার তাকে বলছে, এবং যে ডাক্তার তাকে বলছে সে ডাক্তার আবার খায়।
এখন ডাক্তার যখন আপনাকে বলছে যে তুমি ধূমপান করো না, হ্যাঁ ডাক্তার বলছে কমায় করে। এখন পেশেন্ট চিন্তা করে কি, দেখেন পেশেন্ট তার বিবেকে খুব ভালো করে জানে যে তিনি এই কাজটা করাটা মোটেও উচিত না। আপনি দেখবেন যে তার বিবেকটাকে হাজার বারণ করে, কিন্তু তার শরীরের ভেতর থেকে এক ধরনের অন্তর্গত রক্ত তার ভেতর খেলা করে, যেটা তাকে কন্ট্রোল করতে দেয় না, সে আবার একটা সিগারেট ধরে। ডাক্তার এটা বলার পরে রোগী বের হওয়ার সঙ্গে সঙ্গে সিগারেট খায়। ফ্রাস্ট্রেশন থেকে দূর হতে হবে, এই ডাক্তারের কাছে আলাদা যাবে। এই ডাক্তার আমাকে বোঝে না। আচ্ছা চলো শেষ করি। অর্থাৎ আমাদের ভেতরে হচ্ছে এই যে পাপের যে জায়গাটা তৈরি হয়, সে পাপের জায়গাটা তৈরি হয় আমাদের এই যে শয়তান, দেখেন শয়তানের চাওয়াটা খুব সুন্দর ছিল, বুঝতে পেরেছেন? শয়তান কোনো আপনাকে বলেনি যে আল্লাহ তুমি আমাকে এত শক্তি দাও যে আমি মানুষের বিবেকের ভিতর প্রবেশ করতে পারি। শয়তান কোথায় প্রবেশ করতে চায়? রক্তের ভিতরে। হচ্ছে দূষিত করলে ওই জিনিসটাকে দূষিত করতে হবে, বুঝতে পেরেছেন? যে ব্যক্তি আত্মহত্যা করতে যাচ্ছে তার বিবেকটাকে হাজারবার বলেছে তুমি এটা করো না, কিন্তু মানুষের রক্তের ভেতরে যে বিপন্ন বিষয় চিন্তাটুকু খেলা করে, এটা আরো পাওয়ারফুল। যে ওই বিবেকের কাছে বিবেক হচ্ছে খুবই নিতান্ত একটি বিষয় তার এই রক্তের ভেতরে। স্যার পাশ থেকে কি বলে জানেন? নাকি শয়তান নাকি আমি তো দেখি না চোখে। এটা শয়তানকে তো আমরা কখনো চোখে দেখবো না। কেন চোখে দেখি না? শয়তান কারণ কি, যে জিনিসটাতে এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। শয়তান হচ্ছে জিন জাতি থেকে তৈরি। তো শয়তান যে আপনি কেন দেখবেন না, কারণ হচ্ছে যে যেমন ধরেন আপনি তো জান্নাতে চোখে দেখেছেন? আপনি এই যে জিন জাতির যে জিনিসটা, এটা শব্দটা আসছে জানা থেকে। জানা মানে হচ্ছে কি অদৃশ্যতা, আপনি কখনো এটাকে দেখবেন না, কিন্তু এই জিন হচ্ছে আপনাকে দেখবে। কি দেখবে? আপনাকে দেখবে। আবার আফটার ডেথ আল্লাহ তাআলা থেকে রিভার্স করে দেবে ওই কিয়ামত। হ্যাঁ, কেমন সময় আপনি জিনকে দেখবেন, জিন আপনাকে দেখবে। ইটস আ ব্যালেন্স করে দেবে। সেদিন আপনি আপনার জিনকে 2-4টা চর মারলে সমস্যা। যদি কোনো খোয়ারেজ থাকে দেখা হবে। চিন্তা করেন কিভাবে মারবেন, কাকে মারবেন। আচ্ছা যাই হোক, শেষ করি। এখন তিনি বলছেন যে আমাদের ক্লান্ত করে লাশ টাকা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ টাকা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। বলা হচ্ছে হয়তোবা তাকে এই যে রক্তটা তাকে এত ক্লান্তি করেছে, যে ক্লান্ত থেকে তিনি মুক্তি চেয়েছিলেন, এবং মুক্তি চাওয়ার কারণে তিনি কি করেছেন? আত্মহত্যা করেছেন। এবং জীবনদশে বলছে মনে হয় লাশ টাকা ঘরে আর কোনো ক্লান্তি নাই। ক্লান্তি তো নাই, কারণ ক্লান্তি নাই কেন? কারণ রক্ত চলাচল বন্ধ, ক্লান্তিও বন্ধ নাকি? আপনি দেখবেন যে আপনি যখন খুব টেন্স ফিল করেন, আপনাকে আপনার ব্রেন চেক করান না বিপি চেক করান? কি চেক করেন? হ্যাঁ, নাকি আপনার ব্রেনকে মাপান, দেখেন আমার ব্রেন কত টেনশন নিয়েছে, মাপেন? আপনি কি চেক করেন? বিপি চেক করেন, আপনার ব্লাড প্রেশারটাকে চেক করেন, যে ব্লাড আপনাকে কি বলছে। এই ব্লাডের তারপর হচ্ছে কি যে ব্লাড হচ্ছে কি আমাকে আপনাকে খুব ভাবনার বিষয়, যে জিনিসটা আমি আপনি পাপের যে বিষয়টা হয়, মানুষ যে পাপ এবং পুণ্যের কাজ, দেখবেন যে কারো কারো রক্তে মিশে গিয়েছে ভালো কাজ করা, আর কারো কারো আমি বলে না ওই যে চোরকে জিজ্ঞেস করবেন যে এই ভাই তুমি এত মাইন খাও তারপরে চুরি করো না, ভাই ভাই রক্তে মিশে গেছে। যারা ভালো কাজ আর খারাপ কাজ দুটাই করে তাদের দুটোই মিশে আছে, আর সেখানে তো পজিটিভ ব্লাড নেগেটিভ ব্লাড। ব্যাপারটা এরকম না, পজিটিভ নেগেটিভ ব্লাড। ব্যাপারটা হচ্ছে কি যে মানুষের রক্তের ভিতরে বলতে কি মানুষের রক্তের ভিতরে হচ্ছে কি যে ভালো মন্দ কিছু কিছু অভ্যাস হয়, মানে মানুষ হচ্ছে কি যে এই অভ্যাসগুলো হচ্ছে মানুষ চাইলে হচ্ছে কি এটাকে মুক্তি, সে খুব বড় ধরনের স্যাক্রিফাইস না করতে মুক্তি, এগুলোকে হচ্ছে মুদ্রা দোষের মতো, সেটা করে ফেলে। তাকে বললেও, চোরকে বলছেন সে খুব ভালো হয়ে গেছে, চুরি করবে না, সে মসজিদে গিয়ে চুরিটা করে ফেলছে, মানে একটু মসজিদ থেকে গিয়ে মানে প্রথম তওবা করে আসছে যে আজকে দেখেন ভালো হয়ে যাবো,
মসজিদে গেছে নামাজ পড়বে, গিয়ে ওইখানে চুরিটা করবে, মানে তওবা করে চুরিটা করছে। বলে যে আমি তো চাই নাই, এটা আমার হয়ে গেছে। মানে কিভাবে হয়ে যায়? যদি আপনি তাকে জিজ্ঞেস করেন কিভাবে হয়ে যায়, আপনি দেখবেন যে হচ্ছে সে বলে তখন যে রক্তের সাথে মিশে গেছে, আমি চাইলে এটা থেকে পরিত্রাণ পাচ্ছি। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা ক্ষুদ্র অন্ধ বেচা অশ্বতের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাল গেছে বুঝি বেনো জলে। বেনো জলে ভেসে যাওয়া মানে বন্যার জলে ভেসে যাওয়া। বন্যার জলে মানে হচ্ছে আকাশ যখন চাঁদ হচ্ছে গিয়ে ডুবে যায়, চাঁদ ডুবে যায় মানে হচ্ছে যখন চাঁদ হচ্ছে গিয়ে মলিন হয়ে যায়, মেঘ হচ্ছে গিয়ে তাকে আবরণ করে ফেলে, এটাকে বলে বেনো জলে ভেসে যায়। এটা মেটাফরিক্যালি কবি বলছে। চমৎকার ধরা যায় দু একটা ইঁদুর। এবার এই যে লাশ কাটা করে চিত্র শুয়ে আছি আমরা, এই লাশটা শুয়ে আছে, কিন্তু দেখেন পেঁচা বললাম তার জীবনকে থামিয়ে রাখেন। পেঁচা বললাম হচ্ছে এখন এসে অশ্বতের গাছে বসে থাকে, আবার সে যখনই রাত হয় তখনই বললাম সে কি করে, ধরা যায় দু একটা ইঁদুর। এবার সে আবার দু একটা ইঁদুর ধরার শিকারে বের হয়। হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেবো কালি দহে বেনো জলে পড়া, আমরা দুজন মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ধারা। পাথর থেকে আমি আর আপনি এই যে লাশ কাটা ঘরে গিয়ে লাশ কাটা যে শুয়ে আছে, একদিন আমি আর আপনিও বললাম হচ্ছে যে পৃথিবী থেকে আমার আর আপনার বিদায় বেলা তৈরি হবে। আমি আর আপনি বললাম হচ্ছে পৃথিবী থেকে বিদায় নেব, পৃথিবী থেকে বিদায় নেব, সবাই আমরা বিদায় নেব। জীবনে আরো আশ্চর্য এরকম অনেক অনেক কবিতা আছে। আর সেই কবিতার লাইনগুলো যখন পড়বেন, পড়ার পর হয়তো আর বুঝতে পারবেন। আর তার মানে হচ্ছে কি জীবনদশা আজকে এই জিনিসটা আপনাকে প্রমাণ করলেন, মানে আজকে থেকে আপনারাও শিখবেন যে জীবনে হচ্ছে সবকিছু পেয়ে যাওয়া মানেই সুখী না। বুঝতে পেরেছেন? আবার সবকিছু না থাকা, জীবনে কিছু না থাকা মানেই আপনি অসুখী। এটাও বুঝতে পেরেছেন? এই যে এসপি পলাশ সাহা যিনি আত্মহত্যা করেছেন, যিনি কি করেছেন? আত্মহত্যা করেছেন, নিজেই নিজেকে গুলি মেরে উড়িয়ে দিয়েছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়েছেন, রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন। তিনি কি জানতেন না এই ব্যাপারগুলো? তিনি কি কাউকে জ্ঞান দেননি? অবশ্যই তিনিও জ্ঞান দিয়েছেন, দেন আত্মহত্যা করেন, খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে তিনি বললাম সেই কাজটা করেছেন। এখন যদি তার কথাটা আপনি চিন্তা করেন, তিনি যখন মারা যাচ্ছিলেন নিজে নিজেকে সুখ করছিলেন, তার বিবেক কি তাকে একটাবার বাধা দেয়নি? কিন্তু কোন কারণে হচ্ছে তিনি নিজেকে থামাতে পারেননি? অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, ক্লান্তি করে। সে রক্তের তীব্রতা আপনাকে এমন ভাবে ফোটায় যে আপনাকে নিজেকে থামাতে পারে, বাঁচার ইচ্ছা করে যায়। শেষ করেন রেকর্ডিংটা অফ করেন।